এরপর ম্যাগনেটিক সাবস্টেন্সের পর অন্য যে টার্মটা দেখব সেটা হচ্ছে নন ম্যাগনেটিক সাবস্টেন্স। নন ম্যাগনেটিক সাবস্টেন্স বা অচৌম্বক পদার্থ, মানে যারা তোমার যাদেরকে যাদের উপর ম্যাগনেটের কোনো ইফেক্ট নাই, যাদেরকে চুম্বক আকর্ষণ করে না। ঠিক, তারপর এই যে দুইটা জিনিস দেখতেছো এদেরকে বলা হয় পোল। এটা নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। সো পোল কাকে বলে? পোল হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটের জন্য, এই একটা ম্যাগনেট, যে কোনো একটা ম্যাগনেটের জন্য এই সাইড থেকে ম্যাগনেটিক ফিল্ড বের হয় আর এই পাশ থেকে এন্টার করে, ঠিক আছে? আর ভিতরেও এইভাবে এরকম, মানে ডিরেকশনটা অলওয়েজ এরকম হয়। ওকে, সো এই যেই পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ডগুলো বের হয় সেটাকে আমরা নর্থ পোল বলি, আর যেই পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ড এন্টার করে সেটাকে আমরা সাউথ পোল বলি। আর যে কোনো একটা ম্যাগনেটের দুই পাশে এই সাইডগুলোতে ম্যাগনেটিক প্রপার্টিটা একটু বেশি থাকে, মানে অ্যাট্রাকশনের ক্যাপাবিলিটিটা একটু বেশি থাকে। সো এর জন্য পোলগুলো অলওয়েজ একটা সাইডে ধরা হয়। এই সাইডে হচ্ছে নর্থ পোল আর এই পাশে হচ্ছে সাউথ পোল। মানে ম্যাগনেটের দুই সাইডে একদম দুইটা এন্ডে যেই রিজিয়নে তোমার অ্যাট্রাকশন পাওয়ারটা খুব বেশি হয়, অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব বেশি হয়, সেটাই হচ্ছে পোল। আর দুইটা পোল থাকে, নর্থ পোল আর সাউথ পোল। আর আমরা যেমন চার্জের ক্ষেত্রে দেখছিলাম যে একটা চার্জ, জাস্ট একটা পজিটিভ চার্জ পসিবল, চার্জ থেকে এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয় চারদিকে। আবার দুইটা চার্জও একসাথে থাকতে পারে, সেটাকে আমরা ডাইপোল বলি। এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যেতে থাকে। বাট ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মনোপোল বলতে কোনো কিছু পসিবল না। ওকে, মানে ম্যাগনেটের ক্ষেত্রে এমন কখনোই হবে না যে জাস্ট একটা নর্থ পোল, এরকম কখনোই পসিবল না। ম্যাগনেটের ক্ষেত্রে ওয়্যার দেয়ার ইজ এ নর্থ পোল দেয়ার ইজ এ সাউথ পোল, কখনোই এটা ম্যাগনেটিক মনোপোল হিসেবে থাকবে না। মনোপোল মানে একটা সিঙ্গেল হিসেবে থাকবে না। সো ম্যাগনেটিক মনোপোল বলতে কোনো কিছুর এক্সিস্টেন্স নাই, বা এখনও প্রুভ হয় নাই। সব কিছুই অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ডাইপোল, মানে যে কোনো ম্যাগনেট মানেই দুইটা পোল থাকবে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য গাউস ল আছে, যে ম্যাগনেটিক, আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড এরকম নর্থ পোল থেকে ম্যাগনেট ফিল্ড বের হয় আর সাউথ পোল দিয়ে ঢুকে। আবার এখানেও সেম। সো এখানেও গাউস ল আছে একটা, অ্যান্ড সেটা আমাদের সিলেবাসে যদিও নাই, আচ্ছা ওইটা থাক, ওইটা আমরা ডিসকাস করবো না। ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা গাউস ল কাজ করে, সেটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখছিলাম ই ডট ডিএ এনক্লোজড, এটা সারফেস ইন্টিগ্রাল, সেটা হচ্ছে এপসাইলন কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। সিমিলারলি ম্যাগনেটের জন্য এরকম আছে, বাট ওইটা জিরো হয়। ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার যে কোনো জায়গায় ক্লোজড সারফেস ইন্টিগ্রাল এটা জিরো। কারণ হচ্ছে আমরা যদি এখানে যে কোনো জায়গায় একটা সারফেস নেই, কারণ এখানে অ্যাকচুয়ালি এই যে এরকম ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে ঢুকতেছে, বের হচ্ছে ঢুকতেছে, আর এই পাশেও সেম। সো আমরা যখনই একটা সারফেস নিব, যে কোনো একটা সারফেস নিব, দেখা যাবে ওই সারফেসটা দিয়ে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড ঢুকে ততটুকুই আবার বের হয়ে যায়। সো এর জন্য এটা জিরো হয়। বাট আমরা এটা এখানে দরকার নেই, জাস্ট একটু জেনে রাখো যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য গাউস ল আছে, সেটাতে গাউস লর জন্য এই টোটাল এনক্লোজড ফ্লাক্সের ভ্যালুটা জিরো হয়। আচ্ছা, আমরা এটাতে অত বেশি ডিপে যাব না, জাস্ট এইটুকু খাতায় লিখে রাখো। ওকে, সো ম্যাগনেটিক মনোপোল বলতে কিছু নাই, ম্যাগনেটিক ডাইপোল, সবসময় ম্যাগনেটিক ডাইপোল থাকে। আর এরপর আমরা দেখব যে ম্যাগনেটিক অ্যাক্সিস বলতে একটা টার্ম আছে, ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ। ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ হচ্ছে যে একটা ম্যাগনেট যদি থাকে এখানে,
সেই ম্যাগনেটটার এই যে মাঝখান দিয়ে যদি আমরা একটা লাইন ইমাজিন করি, এটাই হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। ম্যাগনেটিক অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস, ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাগনেটের অ্যাক্সিস। ওকে, দেন আমরা আরও দুইটা টার্ম দেখব, একটা হচ্ছে জিওমেট্রিক লেংথ বা জ্যামিতিক দৈর্ঘ্য। জিওমেট্রিক লেংথ বা জ্যামিতিক দৈর্ঘ্য। সো একটা ম্যাগনেটের লেংথ যতটুকু সেটাকেই বলা হয় তার জিওমেট্রিক লেংথ। এটা একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই ম্যাগনেটটার এটা হচ্ছে সেই অ্যাক্সিস তার। বাট ম্যাগনেটের এই যে পোলটা একদম লেফটে থাকে না, পোলটা একটু ভিতরে এক জায়গায় থাকে, এই জায়গায় একটু ভিতরে থাকে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সেই সাউথ, সি ডি। সো সিডি হচ্ছে আমাদের সেই ম্যাগনেটিক অ্যাক্সিস, এই যে সি আর ডি, সিডি হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। আর জিওমেট্রিক লেংথ হচ্ছে জাস্ট এই ম্যাগনেটটার লেংথ কতটুকু। সো জিওমেট্রিক লেংথ হচ্ছে এবি, এটাকে বলা হয় জিওমেট্রিক লেংথ বা জ্যামিতিক দৈর্ঘ্য। আর ম্যাগনেটের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেংথ বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য। এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য। সো এই চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে তোমার এই যে দুইটা পোলের মধ্যে যে ডিস্টেন্স, এইখান থেকে এইটুক, এই ডিস্টেন্সটাই হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য। ওকে, সো এই এনএস হচ্ছে অ্যাক্টিভ লেংথ বা ম্যাগনেটিক লেংথ। এখন এই এনএস এর সাথে এবি এর একটা সম্পর্ক আছে, যে এই এনএসটা ইউজুয়ালি এবি এর 85% হয়। ওকে, এটা একটু লিখে রাখো। ম্যাগনেটিক লেংথ হচ্ছে তার চুম্বকের অরিজিনাল লেংথের, জিওমেট্রিক লেংথের 85%, মানে এবি এর 0.85 টাইমস। সো আমরা যদি বলি যে একটা ম্যাগনেট যদি এরকম 4 মিটার লেংথের হয়, তাহলে তার অ্যাক্টিভ লেংথ বা তার দুইটা মেরু বা দুইটা পোলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 এর 0.85 টাইমস, ঠিক আছে, যত আসে। আচ্ছা, এরপর এটা বোঝার পর আমরা এরপর অন্য যে দুইটা টার্ম ছিল এটা আগেও ডিসকাস করছি, যে একটা হচ্ছে তোমার জিওগ্রাফিক মেরিডিয়ান, এটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, ভৌগোলিক মধ্যতল। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, লাস্ট ক্লাসে ছিল, যারা মিস করছে একটু আগের ভিডিওটা দেখবা। আচ্ছা, এবার দেখব একটা ম্যাগনেটের ডাইপোল মোমেন্ট কি বোঝায়। আমরা যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পড়ছি, সিমিলারলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও আছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ওকে। সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা আমরা শুধু ম্যাগনেটিক মোমেন্ট পড়ছি একটা, যে সেটা হচ্ছে এম। ধরো একটা সার্কুলার লুপ যদি থাকে, তাহলে তার মোমেন্ট হচ্ছে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যায় আর তার যে এরিয়া ভেক্টর সেটা, আর তার নাম্বার অফ টার্নস, এটা হচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্ট। আমরা এটা ওই যে লুপের উপর টর্ক কত সেটা যখন পড়ছি তখন বলছিলাম। আর এটা দিয়ে আমরা লাস্ট দিন ইলেকট্রনের স্পিন রিলেটেডও অনেক কিছু বের করছি। বাট আজকে আমরা দেখব ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এটাও ম্যাগনেটিক মোমেন্ট, বাট একটু ডিফারেন্ট। এটাকেও ক্যাপিটাল এম দিয়ে করা হয়, এক্সপ্রেস করা হয়। বাট এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে এই যে একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমরা জানি ভিতরে এখানে নর্থ পোল, এই সাউথ পোল। সো এই প্রত্যেকটা পোলের একটা তোমার ফান্ডামেন্টাল একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটাকে বলা হয় মেরু শক্তি। মেরু শক্তি বা পোল এনার্জি। মেরু শক্তি বা পোল এনার্জি, প্রত্যেকটা পোলের একটা মেরু শক্তি বা পোল এনার্জি থাকে। এই পোল এনার্জিটা বা মেরু শক্তিটা ইন্ডিকেট করে যে কোনো একটা ম্যাগনেট কতটা জোরে অ্যাট্রাক্ট করতে পারবে বা কতটা আস্তে অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি দেখবা যে এক একটা ম্যাগনেটের এবিলিটি এক এক ধরনের হয়, কোনোটা খুব স্ট্রং হয়, কোনোটা খুব উইক হয়। সো
এই জিনিসটাই হচ্ছে তার মেরু শক্তি দিয়ে বলা হয়। মেরু শক্তি মানে কোনো একটা, এটা এমন একটা কোয়ান্টিটি যেটা দিয়ে বোঝানো হয় যে একটা ম্যাগনেটের কোনো একটা পোলের স্ট্রেংথ কেমন। পোল এনার্জি, আচ্ছা এটাকে পোল এনার্জি বলে না, এটাকে পোল স্ট্রেংথ বলে। এটা অ্যাকচুয়ালি কোনো এনার্জি না, এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রেংথ, পোল স্ট্রেংথ। ওকে, এখন এই যে পোল স্ট্রেংথ বা মেরু শক্তি বলতেছি, এই মেরু শক্তি জিনিসটা হচ্ছে এটাকে স্মল এম দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এটা একটা ম্যাগনেটের প্রত্যেকটা পার্টিকেলের একটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। মানে আমরা যদি একটা ম্যাগনেটকে কখনো, মানে তুমি চিন্তা করতে পারো কেন একটা ম্যাগনেটিক মনোপোল পাওয়া তো খুবই সহজ, আমরা এখান থেকে জাস্ট এটাকে ভেঙে দিব না। তখন যেটা হবে তুমি দেখবা যে এই ম্যাগনেটটা এখন দুইটা ম্যাগনেটে কনভার্ট হয়েছে, এটা নর্থ সাউথ, আবার এটাও তোমার নর্থ সাউথ। ওকে, তুমি এটাকে আরও পিস করো, দুইটাকে আবারও দুই ভাগ করো, তুমি চারটা ম্যাগনেট পাবা, নর্থ সাউথ নর্থ, যার মাইক অন অফ করো, নর্থ সাউথ, তারপর নর্থ সাউথ নর্থ সাউথ। সো এর জন্য কখনোই ম্যাগনেটিক মনোপল পাওয়া পসিবল না, বা একক চৌম্বক মেরু পাওয়া পসিবল না। তুমি যত এটাকে পিস করবা দুইটা দুইটা ইয়া থাকবে, মানে এই ম্যাগনেটিক, এই যে ম্যাগনেটটা তার মধ্যে যতগুলো অ্যাটম আছে প্রত্যেকটার মধ্যে এরকম নর্থ আর সাউথ পোল ক্রিয়েট হয়ে আছে। তুমি যদি একদম ভাঙতে ভাঙতে এক একটা অ্যাটমও বানায় ফেলো তখনও নর্থ পোল সাউথ পোল আছে, কারণ একটা ওই যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কেন ক্রিয়েট হয়, ইলেকট্রনগুলো এমনভাবে ঘুরতেছে যে এখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। সো এই সাইডটাকে আমরা বলি নর্থ আর এই পাশটাকে বলি সাউথ। সেরকম প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই তার ইলেকট্রনগুলো এমনভাবে রোটেট করতেছে যাতে একটা ম্যাগনেটিক মোমেন্ট বা একটা নিট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে প্রত্যেকটা অ্যাটমেই নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হচ্ছে। সো এর জন্য কখনোই ম্যাগনেটিক মনোপোল পাওয়া পসিবল না। আর এই যে আমরা পোলগুলো পাচ্ছি, এই পোলগুলোর এনার্জিকেই বলা হয় পোল স্ট্রেংথ বা তোমার মেরু শক্তি। মানে এক একটা পোল কত জোরে অ্যাট্রাক্ট করতে পারবে সেটা হচ্ছে পোল স্ট্রেংথ দিয়ে বোঝানো হয়। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ হ্যাঁ, একটার আর একটা সেম থাকে, একটা হচ্ছে পজিটিভ বলা হয় আর একটা নেগেটিভ বলা হয়। ঠিক আছে, স্ট্রেংথ না, একই একই থাকবে, একই থাকবে, বুঝতে পারছো? মানে ওইখানে তোমার সবার, কিন্তু হ্যাঁ কিছুটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে পোল স্ট্রেংথ একই থাকবে বাট তার, তুমি যেটা বললা অ্যাট্রাকটিভনেসটা একটু বাড়বে। কেন? সেটা হচ্ছে এই যে এইখানে সবার একটা, মানে এখানে অনেকগুলো নর্থ সাউথ অ্যাকচুয়ালি এভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো ক্রিয়েট হচ্ছে। পোল স্ট্রেংথ সেম থাকবে বাট অ্যাট্রাকশন করার ইয়াটা একটু বাড়বে। কারণ হচ্ছে এই নর্থ সাউথের জন্য এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার জন্য আরেকটা, এটার জন্য আরেকটা, সবার একটা নিট বা একটা রেজাল্টেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড দেবে। কেন? আচ্ছা আমি আবার বলতেছি, সো এখানে অনেকগুলো ম্যাগনেট, স্মল ম্যাগনেটের জন্য দেখা যাবে একটা নিট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, সো এর জন্য তোমার টোটাল ম্যাগনেটিক ফিল্ডটাও বাড়বে অ্যান্ড তোমার টোটাল অ্যাট্রাকশনটাও বাড়বে, বাট পোল স্ট্রেংথটা সবার একই, পোল স্ট্রেংথের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো একটা ম্যাগনেটকে যদি আমরা পিস পিস করি তার অ্যাট্রাকশন করার পাওয়ারটা কমবে, বাট তার এক একটা পোলের স্ট্রেংথ সেই সেম, একই। ঠিক আছে, এখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে আসি। সো আমরা যখন ইলেকট্রিক ডাইপোল পড়ছিলাম আমরা দেখতাম যে একটা চার্জের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যই হচ্ছে তার একটা চার্জ থাকে, এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ, আর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12। আমরা এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এটা বলতাম, যারা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ভিডিওগুলো দেখো না একটু দেখে নিবা। সো 12 ভেক্টরটা, 12 একটা ভেক্টর, তাদের মধ্যে যে টোটাল ডিস্টেন্স সেই ভেক্টরটা, আর এটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ। ওকে, সো তখন এইখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কত লিখতাম? আমরা লিখতাম যে ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর, পি হচ্ছে যে কোনো একটা চার্জের ভ্যালু, মানে পজিটিভ ভ্যালু, আমরা পজিটিভ চার্জটা নেই কিউ টাইমস 12, আর এই পি ভেক্টরটা ডিরেকশন হয় যেদিকে 12 কাজ করে সেই দিকেই। ওকে, সিমিলারলি ম্যাগনেটের ক্ষেত্রে
একটা ম্যাগনেটের যদিও মনোপোল পসিবল না, আমরা জানি যে একটা ম্যাগনেটের একটা সিঙ্গেল পোল থাকা কখনোই পসিবল না। তুমি কখনোই এরকম কোনো ম্যাগনেট পাবা না যেটা হচ্ছে জাস্ট নর্থ পোল, ঠিক আছে? সো একটা ম্যাগনেটের ক্ষেত্রে যদিও মনোপোল পসিবল না, বাট আমরা তারা হ্যাঁ এটার জন্যই এটা আছে বা এটার জন্যই এটা আছে, বাট তাদেরকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারি। সেটা কীভাবে, যে এটা হচ্ছে এটাকে আমরা একটা পজিটিভ চার্জের মতো চিন্তা করতে পারি, এটাকে একটা নেগেটিভ চার্জের মতো চিন্তা করতে পারি, যে এইটা একটা মনোপোল, নর্থ হচ্ছে একটা ম্যাগনেটিক মনোপোল আর এটা একটা মনোপোল। যদিও এটা এক্সিস্ট করা পসিবল না, বাট ওই ডাইপোলের মধ্যেই ওরা কি অ্যাকচুয়ালি এক একটা মনোপোল, বাট শুধু একটা মনোপোল কখনোই থাকবে না। সো এখন এই দুইটার মধ্যে এই যে অ্যাক্টিভ লেংথ, আমরা একটু আগে অ্যাক্টিভ লেংথ পরে আসছি বা চৌম্বক দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এখানে 12, বুঝতে পারছো? চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে 12, আর এটারও ডিরেকশন আমরা যেমন নেগেটিভ থেকে পজিটিভ চার্জে বলতাম, ম্যাগনেটের ক্ষেত্রে এটা হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে, ওকে? আর তাহলে ওর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়, অ্যান্ড দ্যাট ইজ এইখানে ডেফিনেশনটা যেমন ছিল চার্জের জন্য, যে চার্জ ইনটু তার ডিস্টেন্স, এখানে চার্জের জায়গায় ম্যাগনেটের ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তার পোল স্ট্রেংথ বা মেরু শক্তি, যেটাকে স্মল এম দিয়ে ইন্ডিকেট করা হয়। সো এখানে হবে স্মল এম টাইমস 12। সো এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ওইটাতেই এখন আমরা আসবো। সো আমরা এখন দেখো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পেলাম। সো একটু চিন্তা করে দেখো, আমরা যখন ম্যাগনেটিক মোমেন্ট পড়ছিলাম যে একটা লুপের মধ্যে কারেন্ট ফ্লো হলেই তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, আর কারেন্ট ফ্লো যেদিকে সেদিকে 4টা আঙ্গুল ঘোরালে তোমার থাম্ব যেদিকে পয়েন্ট করে, এই যে ডট, সেটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও এক টাইপের মোমেন্ট, ঠিক আছে, বাট ওইটা ডাইপোলের জন্য। এখন এখানে আমরা ম্যাগনেটিক মোমেন্ট কি বের করছিলাম, NIA, ঠিক আছে? সো এইটার ইউনিট কত ছিল? নাম্বার অফ টার্নসের কোনো ইউনিট নেই, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। সো ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। সো এখন এখান থেকে চিন্তা করো, তাহলে এম হচ্ছে ক্যাপিটাল এম বাই 12। এখান থেকে মেরু শক্তির আরেকটা খুব সুন্দর ডেফিনেশন দেওয়া যায়, আমরা ওটাতে আসবো। আর এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, জাস্ট লাইক চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। সো এখান থেকে বলো তো যে এটার ইউনিট কী হবে? এইটার ইউনিট উপরে ক্যাপিটাল এম এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর নিচের 12 এর ইউনিট কি? মিটার। সো অ্যাম্পিয়ার মিটার হচ্ছে মেরু শক্তি বা পোল স্ট্রেংথের ইউনিট, অ্যাম্পিয়ার মিটার। সবার ক্লিয়ার? এটা খাতায় লিখে রাখো যে ম্যাগনেটিক ইসের তোমার পোল স্ট্রেংথের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এখান থেকে দেখো আমরা ম্যাগনেটিক এই যে পোল স্ট্রেংথের বা মেরু শক্তির একটা সুন্দর ডেফিনেশন দিতে পারি। এম হচ্ছে ক্যাপিটাল এম বাই 12। আমরা যদি শুধু ভ্যালু দিয়ে চিন্তা করি, জাস্ট ক্যাপিটাল এম বাই 12, কারণ আমরা একটা ডেফিনেশন দিতে যাচ্ছি, জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করলে এম বাই 12। আচ্ছা, 12 কিন্তু তার লেংথের ডাবল না, আমরা জানি এই লেংথটাই হচ্ছে কি 12। সো এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটের লেংথ মানেই তার অ্যাক্টিভ লেংথ, তার জিওমেট্রিক লেংথ কখনোই কনসিডারেশনে আনা হয় না। যে কোনো ম্যাথেই আমরা শুধু তার ম্যাগনেটিক লেংথ বা তার অ্যাক্টিভ লেংথটা নিয়েই কাজ করি। আর এটা কি? এম হচ্ছে মোমেন্ট। সো ডেফিনেশনটা হচ্ছে এরকম, কোনো একটা ম্যাগনেটে তার পার ইউনিট লেংথে যতটুক ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয় সেটাই হচ্ছে তার পোল স্ট্রেংথ। সবাই কি ডেফিনেশনটা বুঝছো? কোনো একটা ম্যাগনেটে পার ইউনিট লেংথে, মানে প্রতি 1 মিটার লেংথে যতটুক ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, যত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে তার পোল স্ট্রেংথ। সেই ম্যাগনেটটার দুইটা পোলের স্ট্রেংথ, দুইটা পোলেরই আলাদা আলাদাভাবে একই স্ট্রেংথ। এটারও এম স্ট্রেংথ, এটারও এম স্ট্রেংথ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নর্থেরটা হচ্ছে পজিটিভ। সবাই কি এটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? পোল স্ট্রেংথ হচ্ছে জাস্ট লাইক চার্জ, আমরা চার্জকে যেভাবে ট্রিট করি একইভাবে এটাকেও ট্রিট করা যায়, ঠিক আছে? সো পোল স্ট্রেংথের পর আমরা এবার আমাদের এই চ্যাপ্টারটার লাস্টের দিকে চলে আসছি, অলমোস্ট
সেটা হচ্ছে আমরা এবার দেখব ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি। সো যারা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছো তারা জানো যে ফ্লাক্স হচ্ছে বেসিক্যালি একটা এরকম একটা তল থাকবে বা একটা প্লেন থাকবে, তার একটা এরকম এরিয়া ভেক্টর থাকবে। অবশ্যই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ভিডিওগুলো আরেকবার দেখে আসবা, নাহলে এগুলো বোঝা বেশ টাফ। ঠিক আছে, সো এইখানে যদি এটার মধ্যে দিয়ে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করে, যে ইলেকট্রিক ফিল্ডগুলো হচ্ছে তাহলে এখানে এই যে তলটা তার ফ্লাক্স কত, ইলেকট্রিক ফ্লাক্স কত। ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে লিখতাম, বাট এখন থেকে আমরা ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই দিয়ে লিখব। ঠিক আছে, আর ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন ছিল এটা যে ইলেকট্রিক ফিল্ড এইটার সাথে যদি আমরা এরিয়া ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করি তাহলেই আমরা ফ্লাক্স পাবো ওই সারফেস। এটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন। সো অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা ই এক কস থিটা লিখতে পারি। আমরা এটা নিয়ে অনেক কিছু পড়ছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, সো গাউস লতে যখন পড়ছি। সো এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। সিমিলারলি ম্যাগনেটিক ফ্লাক্সও একইভাবে ডিফাইন্ড করা যায়। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো ম্যাগনেটিক ফিল্ড যখন কোনো একটা সারফেসের মধ্য দিয়ে পাস করবে, সেই সারফেসে একটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে আমরা বলতে পারবো, আর সেটাও একটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা জাস্ট বি ডট এ, কোনো চেঞ্জই নেই তেমন। ঠিক আছে, সো ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ফাই বি, যেটাকে বি এ কস থিটা লেখা যায় বা বি ডট এ। ওকে, সো আমরা একটু চিন্তা করে দেখি যে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর একটা সারফেস যদি এভাবে থাকে, এটার মধ্যে একটা সারফেস এটার মধ্যে এইভাবে আছে, তাহলে এটার ফ্লাক্স কোনো ফ্লাক্স থাকবে না, কারণ এটা ওর সাথে প্যারালালভাবে আছে। ওর সাথে প্যারালাল থাকা মানে এই যে সারফেসটা তার এরিয়া ভেক্টর এখন উপরের দিকে এ, আর এবার ম্যাগনেটিক ফিল্ডগুলো ডান দিকে বি। সো এখানে ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো দ্য কস প্রোডাক্ট অর দ্য ডট প্রোডাক্ট উইল বি জিরো, ডট প্রোডাক্ট উইল বি জিরো। সো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? জিরো। আর ম্যাগনেটিক ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হয় বলো তো? ম্যাগনেটিক ফ্লাক্স কখন? হ্যাঁ হ্যাঁ, যখন এই যে প্লেনটা ঠিক ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার অবস্থা থাকবে, মানে প্লেনের এরিয়া ভেক্টরটা যখন ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকবে। ঠিক আছে, এটা অনেকেই কনফিউজড হয়, সো এটা একটু খেয়াল রাখবো। সো তখন ফাই বি উইল বি ম্যাক্সিমাম, উইচ ইজ জাস্ট বি এ, আর এখানে কস থিটা দুইটা যেহেতু একই ডিরেকশনে, সো অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। সো কস 0 হচ্ছে 1, সো ফাই বি ম্যাক্স ইজ বি এ। আর এক এক অ্যাঙ্গেলে এক এক ধরনের ফ্লাক্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এবার আমরা দেখব হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ফ্লাক্স ঘনত্ব, এটাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয়। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর আরও নাম আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ইন্ডাকশনের বাংলা হচ্ছে চৌম্বক আবেশ, অথবা এটাকে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডও বলা যায়। কেন? কারণ এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাই আসলে কি ম্যাগনেটিক ফিল্ড। কীভাবে দেখো, আমরা যদি এখানে ডেন্সিটি বের করতে চাই যে এই সারফেসে ফ্লাক্সের ডেন্সিটিটা কত, ফ্লাক্স হচ্ছে ফাই বি, যেটা হচ্ছে বি এ, আর ডেন্সিটি বের করার জন্য এখানে অ্যাকচুয়ালি সারফেস ডেন্সিটি বের করতে বলছে। সো আমরা ডেন্সিটি বের করার জন্য কি করব, এই টোটাল ফ্লাক্সকে এরিয়া দিয়ে ভাগ করব, মানে ঘনত্ব দিয়ে আমরা কি বের করতেছি, প্রতি 1 মিটার স্কোয়ার এরিয়াতে কতটুক ফ্লাক্স আছে, তো সেটা কত? বি। সো ম্যাগনেটিক ফিল্ড যে কথা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি একই কথা, মানে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্র দুইটা একই কথা। ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি বলা হয় যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 10 টেসলা, সো এটা বোঝায় যে এখানে যদি একটা সারফেস থাকে, সেই সারফেসে যে কোনো 1 মিটার স্কোয়ার এরিয়াতে, এই এরিয়াটা যদি 1 মিটার স্কোয়ার হয়, এই এরিয়াতে তোমার ফ্লাক্স হচ্ছে 10 টেসলা মিটার স্কোয়ার। আচ্ছা, ফ্লাক্সের এখানে ইউনিট কি? ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিটটা যদি একটু খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফ্লাক্স ছিল ইএ, সো এটা ছিল অ্যাকচুয়ালি নিউটন পার কুলম মিটার স্কোয়ার।
বা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। এটা ছিল ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট। আর তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কী হবে বলো তো কেউ? টেসলা মিটার স্কোয়ার, ঠিক আছে? সো টেসলা মিটার স্কোয়ার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের তোমার ইউনিট। আর এখান থেকে দেখো তাহলে আমরা কি বলতে পারি যে এখন এই ম্যাগনেটিক ফ্লাক্সের আরেকটা খুব সুন্দর ইউনিট আছে। এখানে টেসলা মিটার স্কোয়ার না বলে এটার জন্য একটা নতুন ইউনিট বের করা হয়েছে, সেটা হচ্ছে ওয়েবার, ঠিক আছে? ওয়েবার, WB, ওয়েবার। সো ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিটটা এখন টেসলা মিটার স্কোয়ারও বলতে পারো অথবা ওয়েবার বলতে পারো। তুমি নর্মালি দেখবা এটা ওয়েবার লেখা হয়। তাহলে দেখো তো তুমি যদি একটু ইয়া করতে চাও, চেঞ্জ করতে চাও, তাহলে এভাবে বলতে পারো যে আচ্ছা তাহলে বি যেহেতু 5B/A, তাহলে আমি যদি 5B এর ইউনিটটা আবার ওয়েবার লিখি, তাহলে আমরা এইখানে ম্যাগনেটিক ফিল্ডের নতুন একটা ইউনিট পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। সো তুমি এটাও দেখতে পারো যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন তারা হচ্ছে বি দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এটার ইউনিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেসলা অর ওয়েবার পার মিটার স্কোয়ার। সিমিলারলি ম্যাগনেটিক ফ্লাক্সেরও ইউনিট হচ্ছে দুইটা, ওয়েবার আর টেসলা মিটার স্কোয়ার। ওই একই কথা, তুমি একভাবে লিখলেই হবে, ঠিক আছে? ওকে, সো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মানে ফাই হচ্ছে B.A, যে কোনো একটা সারফেসে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে B.A। এখন কেন ম্যাগনেটিক ফ্লাক্স আমরা শিখলাম এটা আমরা এই পরের চ্যাপ্টারটা একটু পরে স্টার্ট করব, তখনই বুঝতে পারবো। সো এইটা ছিল আমাদের এই চ্যাপ্টারে যা যা অ্যাডহক যা যা ছিল সেইগুলো। আর এরপর বইতে দেখবা কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো একটু নিজে পড়তে হবে। সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আমি তারপর শর্টে লিখে দিচ্ছি, বাট সবাই এটা একটু বই থেকে পড়বা। ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে হচ্ছে চৌম্বক প্রাবল্য। ইলেকট্রিসিটির ক্ষেত্রে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা যেমন ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ইন্টেন্সিটি দুইটাকে একই অর্থে ইউজ করি। ম্যাগনেটিজমে সেইটা না, ম্যাগনেটিজমে ম্যাগনেটিক ফিল্ড এক কথা আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি এক কথা। এটাকে H দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এই H হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে যদি তুমি যেই মিডিয়ামে আসো সেই মিডিয়ামের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তুমি ম্যাগনেটিক ইন্টেন্সিটি পাওয়া, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টেসলা। আর এই পারমিয়াবিলিটির ইউনিট কি আমরা যদি একটু মনে করার ট্রাই করি, যেমন আমাদের বি হচ্ছে কি μ0/4π IdL sin θ ডিভাইডেড বাই r², বিওসেভার্স ল। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে μ0 এর ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার ইনভার্স, টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, রাইট? এটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির তোমার ইউনিট। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো, এই ম্যাগনেটিক ইন্টেন্সিটির ইউনিট তাহলে কত? অ্যাম্পিয়ার পার মিটার। দেখো আমরা কিন্তু অলরেডি অনেক কিছু শিখে ফেললাম, মানে প্যাচ লাগার একটা চান্স আছে। সবাই এটা অনেকেই ভুল করে যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটার ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবার, এটা হচ্ছে ফাইয়ের ইউনিট। তারপর ম্যাগনেটিক ফিল্ড তার ইউনিট হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। তারপর আমরা দেখছি ম্যাগনেটিক মোমেন্ট, সেটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে? তারপর আমরা দেখছি পোল স্ট্রেংথ, সেটার ইউনিট ছিল অ্যাম্পিয়ার মিটার। তারপর দেখলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি উইচ ইজ H, এইটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে? সো অনেকগুলো ইউনিট এই চ্যাপ্টারে, একটু কেয়ারফুল থাকবা। আর এখানে আমরা তাহলে দেখলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি হচ্ছে এই টার্মটাকে বলা হয় একটা জায়গার ম্যাগনেটিক ফিল্ডকে যদি ওই মিডিয়ামের μ0 দিয়ে মানে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি H পাবা। আর এখানে এটাও লিখে রাখো, H এর ইউনিট হচ্ছে μ0 এর ইউনিট হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, ঠিক আছে? অনেক ইউনিট পরীক্ষায়, এগুলো MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইভেন HSCর জন্য, HSCতে এটা আসেই যে H এর ইউনিট কত বা M এর ইউনিট কত, একটু প্যাচ লাগানোর জন্য এগুলো দিয়ে দেয়। ওকে, আর এইটার পর আমরা দেখব, এরপর বইতে দেখবো আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, যেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। বাংলাটা আমি লিখতেছি একটু পরে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন।
এটা আবার আরেকটা টার্ম, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতেও ডিটেলসে নাই, জাস্ট কিছু ডেফিনেশন আছে, একটু পড়ে নিবা। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, অথবা এটাকে বলা হয় শুধু ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন হচ্ছে কোনো একটা সাবস্টেন্সকে ম্যাগনেট বানানোর প্রসেস, তো সেইটার একটা ইন্টেন্সিটি থাকে। এটাকে বাংলায় বলা হয় চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা, বাংলাতেও একটু প্যাচ আছে যে এটা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা আর এটা হচ্ছে চুম্বক তীব্রতা, ঠিক আছে। ম্যাগনেটাইজেশন মানে কি? একটা জিনিসকে ম্যাগনেট বানাবা। সো চুম্বকায়ন মানে চুম্বক বানানোর প্রসেস। চুম্বক তীব্রতা বা এটাকে বলা হয় চুম্বকায়ন, চুম্বকায়ন মাত্রা বা শুধু চুম্বকায়ন। এটাকে আই দিয়ে এক্সপ্রেস করে, ক্যাপিটাল আই, অ্যান্ড এটা একটা ভেক্টর। এটার ডেফিনেশন দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটে তার যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটা ডিভাইডেড বাই তার ভলিউম, ঠিক আছে। সো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের ডেফিনেশন হচ্ছে কোনো একটা চৌম্বকের প্রতি একক আয়তন বা প্রতি একক ভলিউমে যতটুকু ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউস হয় সেইটা, ঠিক আছে। আর এটার আরেকটা ডেফিনেশন দেওয়া যায় এভাবে যে এই যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এই ম্যাগনেটিক মোমেন্টকে আমরা একটু আগে কীভাবে লিখছিলাম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে এভাবে m/12। সো এইভাবে দেখো m/12, আর ভলিউমকে কী লেখা যায়, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেংথ। সো এই লেংথ আর এই লেংথ কাটা, ওকে। সো এখান থেকে আমরা পাচ্ছি m/a। সো এইভাবে বলা যায় প্রতি 1 ইউনিট এরিয়াতে যত পোল স্ট্রেংথ ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা চুম্বকায়ন তীব্রতা। আর এভাবে বলতে পারো প্রতি 1 ইউনিট ভলিউমে যতটুকু ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটার ইউনিটটা কী হবে? সো ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। সো অ্যাম্পিয়ার পার মিটার। দেখো এটা মেবি এইচের ইউনিটের সাথে ওভারল্যাপ করছে, দেখছো একই। এইচের ইউনিট যা তোমার আইয়ের ইউনিটও তাই। আবার এখান থেকেও বোঝা যায় যে পোল স্ট্রেংথের আমরা ইউনিট দেখে আসছিলাম অ্যাম্পিয়ার মিটার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। সো এটাতেও অ্যাম্পিয়ার পার মিটার আসে। সো একটু মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। আর বই থেকে অবশ্যই পড়বা, ওকে। আর সো এইটুকু আমরা বুঝলাম। আর এরপর বইতে দেখবে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একটু বই থেকে পড়বা। সেটা হচ্ছে B = ম্যাগনেটিক ফিল্ড μ0 টাইমস H+I। এটা আমি এখানে এক্সপ্লেন করবো না, এটা বই পড়ে দেখবা। আর এরপর যদি জিজ্ঞেস করা হয় যে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কাকে বলে, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক প্রবেশ্যতা কাকে বলে, মানে মিউ কাকে বলে, মিউ। সো এটার অ্যাকচুয়ালি ডেফিনেশনটা আবার উল্টা ওয়েতে দেওয়া হয়। আমরা যেমন দেখছি এইচ হচ্ছে B/μ, ম্যাগনেটিক ফিল্ড বাই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। সো মিউ হচ্ছে B/H। সো এখান থেকে ডেফিনেশনটা এভাবে দেওয়া হয় যে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে কোনো একটা জায়গার ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র আর চুম্বক তীব্রতার রেশিও, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এর রেশিও, ঠিক আছে। আর এখান থেকে লেখা যায় B = μH। বাট এই ফর্মুলাটা আর এটা একটু ডিফারেন্ট, এটা অন্য একটা কনটেক্সটে লেখা, বইটা পড়লেই বুঝতে পারবা। বাট নর্মালি B = হচ্ছে μH, বাট যখন ওইখানে ম্যাগনেটাইজেশন প্রসেসটা ইনভলভ থাকে তখন এই ফর্মুলাটা কাজ করে। আর এরপর অবশ্যই বই থেকে একটু রিডিং পড়বা। সো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। আর বইতে দেখবা আরেকটা লাস্ট টার্ম আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, আচ্ছা আমাদের মিটিংটা 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও। সো আমাদের পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। একটু দাঁড়াও, আমি